এখন যদি তিনি রাষ্ট্রপতি হবেন তখন কি তাকে এই কথাটা তাকে একটু পীড়িত করবে না যে ওরা তো আমার কাছে এসেছিল, আমি কি রাষ্ট্রপতি হিসেবে তাদের জন্য কিছু করতে পারবো? একটা গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রপতি আসলে তদারক করেন সরকারের সকল কর্মকাণ্ড, রাষ্ট্রের সকল কর্মকাণ্ড। তিনি আসলে কাস্টোডিয়ান অফ দ্য স্টেট। তো সেই অর্থে আমার কাছে মনে হয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যে দীর্ঘ অভিজ্ঞতা, তার যে রাজনৈতিক প্রজ্ঞা, তার যে বয়স এবং তার যে রাজনৈতিক ধারাবাহিকতা, সেইখানে তিনি প্রমাণ করেছেন যে তিনি একজন আপাতমস্তক ভদ্রলোক। তিনি তার প্রতিপক্ষের উদ্দেশ্য কখনো কোনো কটূক্তি, বাজে কথা কিংবা বিশ্রী গালিগালাজ করেছেন এটার কোনো ইতিহাস নাই। তিনি সর্বদা নম্র ভদ্র এমন একজন মানুষ যে তাকে আসলে অন্য দলের মানুষও পছন্দ করেন। এবং রাষ্ট্রপতি হতে গেলে আসলে যদি কোনো দলীয় ব্যক্তি রাষ্ট্রপতিতে পদে আসেন তাহলে দল এর চেয়ে ভালো কাউকে নির্বাচন করতে পারত বলে আমার মনে হয় না। যে দীর্ঘদিন যিনি দলকে নেতৃত্ব দিয়েছেন এবং সফলতা অর্জন করেছেন, একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন, নির্বাচনে জয়লাভ করেছেন, এমন একজন অভিজ্ঞ, এবং শুধু অভিজ্ঞ না, তিনি রাজনীতিতে একজন ভালো মানুষ, একজন ভালো রাজনীতিবিদ, ভদ্র পরিশ্রিত মানুষ হিসেবে পরিচিত। সুতরাং তিনি এখন শুধু আর দলের নেতা নন, তিনি এখন পুরো রাষ্ট্রের জনগণের নেতা, তিনি এখন সবার নেতা। তিনি এখন দল মত ঊর্ধ্বে উঠে গিয়ে আমাদের দেশকে নেতৃত্ব দেবেন। কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পরেও তিনি কি তার অর্পিত সেই দায়িত্বের পাশাপাশি মানবিক দায়িত্বগুলো পালন করতে পারবেন? এটা একটা প্রশ্ন। আর কিছু পরিবর্তন করার ক্ষেত্রে তার ভূমিকা কি থাকবে? প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করেই রাষ্ট্রপতি সব কাজ করবেন, এটা হচ্ছে আমাদের সাংবিধানিক নিয়ম। কিন্তু রাষ্ট্রপতি তার বাইরেও কি কিছু করার নেই? একজন প্রধানমন্ত্রী, একজন প্রেসিডেন্ট, এই যে কেমিস্ট্রিটা, একটা সুন্দর সম্প্রীতি, অপূর্ব সম্প্রীতি, এর ফলে দেশ এগিয়ে যাবে। এবং তিনি নিশ্চয়ই এখন আর দলের নেতা না, তিনি রাষ্ট্রের নেতা এবং জনগণের নেতা, সবার নেতা তিনি এখন। ছাত্র রাজনীতি থেকে শিক্ষকতা, সরকারি চাকরি থেকে তৃণমূলের জনপ্রতিনিধিত্ব, এরপর সংসদ, মন্ত্রিসভা এবং দীর্ঘ এক দশক বিএনপির মহাসচিবের দায়িত্ব। রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে এবার দেশের 23তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ রাজনৈতিক সংকট, মামলা, কারাবরণ এবং রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির কঠিন সময়ে তিনি ছিলেন দলের অন্যতম প্রধান মুখ। 2026 সালে বিএনপি সরকার গঠনের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতি পদে তার মনোনয়ন তাই বিএনপির কাছে যেমন দীর্ঘ রাজনৈতিক ত্যাগের স্বীকৃতি, তেমনি রাষ্ট্র পরিচালনায় দলটির রাজনৈতিক পরিপক্কতার একটি বার্তাও হতে পারে। এখন প্রশ্ন, একজন দলীয় মহাসচিব ও সক্রিয় রাজনীতিককে রাষ্ট্রপতি পদে বসানোর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের পরিবর্তনের বার্তা দেওয়া হচ্ছে? রাষ্ট্রপতির সাংবিধানিক নিরপেক্ষতা, সরকারের সঙ্গে তার সম্পর্ক এবং ক্ষমতার ভারসাম্যের জায়গায় এর প্রভাব কি হতে পারে? আর মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা কি রাষ্ট্রপতি পদকে আরো কার্যকর ও রাজনৈতিকভাবে প্রভাবশালী করে তুলবে? রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল, রাজনীতিতে গুণগত পরিবর্তন, এই শিরোনামে আজকের আলোচনায় সাথে আছে আমি ফারনাজ জুই। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আরআইসি স্টিল। আজকের আলোচনায় এগিয়ে নিতে পর্যায়ক্রমে আমার সঙ্গে যুক্ত হবেন তিনজন সম্মানিত অতিথি। চলুন দর্শক এই পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন রাজিকুজ্জামান রতন, সহসাধারণ সম্পাদক, বাসদ। স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আশা করছি আর কিছুক্ষণের মধ্যে আরো দুজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হবেন। জনাব রাজিকুজ্জামান রতন, শুরুতেই যে বিষয়টি বলছিলাম যে একজন পরীক্ষিত রাজনীতিককে যখন রাষ্ট্রপতি পদে বসানো হচ্ছে, তখন রাজনীতিতে কি ধরনের গুণগত পরিবর্তন আমরা আশা করতে পারি? প্রশ্নটার মধ্যেই উত্তরটা আছে। একজন পরীক্ষিত মানুষই তো রাষ্ট্রপতি হবেন। রাষ্ট্রপতি কি এমন মানুষ হবেন যিনি খুব দ্রুত বিচলিত হয়ে যান, তিনি ঘন ঘন তার দল এবং মত পরিবর্তন করেন, যার মতের এবং পথের কোনো স্থিরতা থাকে না? তাহলে এরকম মানুষকে নিয়ে তো আমরা সব সময় সন্দেহ এবং সংশয়ের মধ্যেই থাকব। সে কারণেই আমরা মনে করি যে রাষ্ট্রপতি পদটা যেহেতু রাষ্ট্রের 1 নম্বর নাগরিক, তিনি সেই পদটা অন্তত একটু সম্মানজনক পদ, তার সম্মান রক্ষা করতে পারেন এইরকম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষদের রাষ্ট্রপতি হওয়া দরকার। যদিও আমাদের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে রাষ্ট্রপতির কাজের পরিধিটাও খুব ছোট এবং ক্ষমতাটাও খুব সীমিত, তারপরেও এটা একটা পদ, তো
সে কারণে বিএনপি হয়তো কোনো ঝুঁকি নিতে চাইলেন না, এমন একজনকে রাষ্ট্রপতি হিসেবে তারা মনোনীত করলেন যিনি বিএনপির দীর্ঘদিনের দুঃসময়েও যেমন তিনি কাণ্ডারি ছিলেন, আবার বিএনপির সুসময়েও তিনি কিন্তু তার ধৈর্য হারাননি। মানে অনেক সময় হয় কি, দুঃখের সময় ধৈর্য রাখাটা সহজ, কারণ তখন করার কিছু থাকে না। ধৈর্যটা আসলে কমে যায় মানুষের যখন তার ক্ষমতা থাকে, তখন বেপরোয়া হয়ে যান, কখনো কখনো সীমার ঠিক লঙ্ঘনের মতো ঘটনাও ঘটে। কখনো কখনো এরকম হয় যে ক্ষমতা দেখাবার জন্য অতীতের সংযমগুলোও ভুলে যান। সেই জায়গায় মির্জা ফখরুল নির্বাচিত হওয়ার পরেও এখনও পর্যন্ত তার আচরণে এবং তার কথায় সেই সংযমের কোনো ঘাটতি লক্ষ্য করা যায়নি, বরঞ্চ তিনি কখনো কখনো তার দলের কর্মকাণ্ডেও কিছু বিরক্ত হয়েছেন, কিছু সংশয় প্রকাশ করেছেন, এবং কখনো কখনো তার একটু হতাশাও ছিল যে অভ্যুত্থান হলো, এত কিছু হলো, পরিবর্তন তো তেমন দেখছি না। তাহলে এইটা যিনি বলতে পেরেছেন, তার মানে তিনি তার শাসনামলে অন্তত এই 6 মাসও যে তিনি খুব স্বস্তিতে নাই সেটা তিনি বলেছেন, আত্মসমালোচনার জায়গাটা আমরা দেখেছি আছে। এবং এটাই আমার মনে করি যে একজন মানুষের থাকা উচিত, এটা ব্যক্তিগত দিক থেকে। কিন্তু রাষ্ট্রপতি পদটা তো শুধু ব্যক্তিগত ব্যাপার না, এটা একটা তো রাষ্ট্রীয় পদ, এটা একটা রাষ্ট্রীয় দায়িত্ব, এর সঙ্গে দল যুক্ত আছে, ক্ষমতাসীন দল যুক্ত আছে। ফলে একজন মানুষ একা একা চাইলেও কিছু করতে পারবেন না। এই ক্ষেত্রে তিনি হয়তো আরেকটা মানসিক যন্ত্রণার মধ্যে পড়ে যাবেন কিনা, যে যা করতে চেয়েছিলাম তার কিছু করতে পারছি কিনা, অথবা যা করা উচিত বলে মনে করি রাষ্ট্রপতি হিসেবে সেটা করার কোনো ক্ষমতা তার নেই। অনেক আগে আমাদের একজন রাষ্ট্রপতি তিনি বলেছিলেন যে রাষ্ট্রপতিদের কাজ কি শুধুমাত্র ওই মোনাজাত করা, জিয়ারত করা, কবর জিয়ারত করা কিনা এমন প্রশ্ন আমরা দেখেছি। যেমন ধরুন ছোট্ট একটা কথা যদি বলি, যে গত কয়েকদিন আগে তিনি ছিলেন আপনার স্থানীয় সরকার মন্ত্রী, গ্রাম পুলিশ নামে একটা প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, সেখানে প্রায় 48,000 গ্রাম পুলিশ সদস্য আছে। তাদের বেতন হচ্ছে মাত্র 7,400 টাকা বা 6,500 টাকা। তারা তার সঙ্গে দেখা করে বলেছিলেন যে আমাদের জীবন মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ অথবা জীবনমান বাড়ানোর জন্য আমাদের মজুরিটা কি বাড়বে না, বেতনটা কি বাড়বে না? রাষ্ট্রের সমস্ত দায়িত্ব পালন করি, প্রায় 71 ধরনের কাজ করি, আমাদের কি অন্তত রাষ্ট্র এখানে আমাদের প্রতি একটু সম্মানজনক মজুরি পাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করবে না? তো যখন তিনি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী, তখন এটা তার অধীন ছিল। এখন যিনি তিনি রাষ্ট্রপতি হবেন, তখন কি তাকে এই কথাটা তাকে একটু পীড়িত করবে না যে ওরা তো আমার কাছে এসেছিল, আমি কি রাষ্ট্রপতি হিসেবে তাদের জন্য কিছু করতে পারবো? ফলে এগুলো অনেক কিছু আছে। তারপরে এলাকার মানুষের অনেক কথা আছে। দেশে গণতন্ত্র সেটা প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে অনেক ধরনের নিপীড়নের মধ্যে পড়তে হয়েছে, এমনকি ময়লার ট্রাক পোড়ানোর মামলাও তো তার বিরুদ্ধে হয়েছিল। তাহলে তিনি যখন ক্ষমতায় থাকবেন, রাষ্ট্রপতি থাকবেন, তখন তার দলের সরকার কি কারো বিরুদ্ধে এরকম কায়েমি মামলা দেবে? কিংবা আগের সরকার অনেক চিহ্নিত দাগী আসামিকেও তাদের মামলা হওয়ার পরে, বিচারের পরে, শাস্তি হওয়ার পরেও সে শাস্তি রাষ্ট্রপতি মওকুফ করে দিয়েছেন। তাহলে রাষ্ট্রপতি যখন একটা শাস্তি মওকুফ করে দেন, তখন কি হয়? বিচার বিভাগ সেখানে অসহায় হয়ে পড়ে যে বিচার বিভাগ নানা কিছু করে তা একজনকে শাস্তি দিল। মানুষও জানে, গণমানুষও জানে যে তিনি একজন চিহ্নিত অপরাধী, কিন্তু রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা তিনি পেয়ে যান। এখন মির্জা ফখরুলের কাছেও কি এই ধরনের সুপারিশ আসবে? রাষ্ট্রপতি হিসেবে তিনি কি সেগুলো করবেন? ফলে এই প্রশ্নগুলো, একজন সজ্জন মানুষের কিন্তু অনেক সমস্যা। যদি তিনি বেপরোয়া হন, কারো কথা কেয়ার না করেন, তাহলে তার কিছুই আসে যায় না। কিন্তু যখন তিনি কেয়ার করবেন, তখন তাকে কিন্তু ড্যাম কেয়ার হলে চলবে না। তখন তাকে বলতে হবে রাষ্ট্রের একজন 1 নম্বর নাগরিক হিসাবে আমি তো কখনো 2 নম্বর কাজে স্বাক্ষরিত করতে পারি না। এই ধরনের নানা চ্যালেঞ্জের মধ্যেও কিন্তু তাকে পড়তে হবে। সব মিলিয়ে আমরা যেটা আশা করব যে ব্যক্তি হিসাবে তিনি সজ্জন, এটা সবার কাছে তিনি পরিচিতি পেয়েছেন। কথাবার্তার দিকে তার সংযম আছে, সেটা স্বীকৃতি তিনি পেয়েছেন। দীর্ঘদিনের তিনি অনেক কষ্ট স্বীকার করেছেন এবং তাতেও তার রুচির মান নষ্ট হয়নি। যেখানে আমাদের বাংলাদেশে গালিগালাজের সংস্কৃতিটাকে প্রধান, গালি দেওয়াটাকে বীরত্ব বলে মনে করে, অন্যকে মানে দমন পীড়ন করাটাকে একটা ক্ষমতার বহিঃপ্রকাশ এবং দম্ভ বলে মনে করে, সেই জায়গায় তার মুখের ভাষা কখনোই তার রুচির সীমা লঙ্ঘন করেনি। এগুলো মানুষকে ভাবিয়েছে যে এরকম মানুষই তো রাষ্ট্রপতি হওয়া দরকার। কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পরেও তিনি কি তার অর্পিত সেই দায়িত্বের পাশাপাশি মানবিক দায়িত্বগুলো পালন করতে পারবেন? এটা একটা প্রশ্ন। আর কিছু পরিবর্তন করার ক্ষেত্রে তার ভূমিকা কি থাকবে?
প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করেই রাষ্ট্রপতি সব কাজ করবেন, এটা হচ্ছে আমাদের সাংবিধানিক নিয়ম। কিন্তু রাষ্ট্রপতির তার বাইরেও কি কিছু করার নেই? যদি বলি সাংবিধানিক যে পদগুলো আছে, যেমন আমাদের নির্বাচন কমিশন, আমাদের এনার্জি রেগুলেটরি কমিশন, এবং জুলাই সংস্কারে তো আমরা ক্ষমতার ভারসাম্যের বিষয়ে বেশ কিছু প্রস্তাবও দেখেছি। হ্যাঁ, সে প্রস্তাবগুলো এখনো বাস্তবায়িত হয়নি, কিন্তু এখনো যেগুলো আছে সেক্ষেত্রেও তিনি কি কিছুটা ভূমিকা পালন করবেন, কিংবা প্রধানমন্ত্রীর সঙ্গে তার সম্পর্কটা কি এরকম থাকবে? এটা শুধু আনুগত্যপূর্ণ সম্পর্ক, নাকি এটা পারস্পরিক পরামর্শ এবং সহযোগিতামূলক সম্পর্ক? আমরা অনেক সময় আনুগত্যমূলক সম্পর্ক হতে দেখেছি। রাষ্ট্রপতিও যদি অনুগত হয়ে থাকেন তাহলে মানুষ বুঝবে যে আসলে কারো কিছু করার নেই। আমরা অনেক সময় বলি না, যেটা অগণতান্ত্রিক রাষ্ট্র, অগণতান্ত্রিক সরকার, অগণতান্ত্রিক ব্যবস্থা, এটা কিন্তু এমনি এমনি হয় না। একটা স্বৈরাচার কিন্তু একটা ব্যক্তি ইচ্ছা করলে স্বৈরাচার হয়ে যেতে পারে না, যদি সিস্টেমেটিক প্রবলেমটা না থাকে। সিস্টেমের মধ্যেই যদি সমস্যা থাকে তাহলে এটাই কিন্তু একটা মানুষকে স্বৈরাচারী বানিয়ে দিতে পারে। ফলে সেক্ষেত্রে আমাদের একটা ওভারওয়েলমিং মেজরিটি আছে, 2/3 মেজরিটি আছে, যেটাকে অনেক সময় ব্রুট মেজরিটি বলে। ব্রুট মেজরিটি যেন একটা ব্রুটাল শাসনের দিকে দেশটাকে নিয়ে না যায়। এবং যারা রতন, বিগত সময় তো আমরা দেখেছি যে রাষ্ট্রপতির সাংবিধানিক নিরপেক্ষতার যে জায়গাটি, সেটি দলীয় প্রভাব মুক্ত হতে পারেনি। বর্তমান বাস্তবতায় আসলে আমরা কতটা আশাবাদী হতে পারি সে আলোচনায় ফিরতে চাই। একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথে ফিরে এলাম। দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসির স্টিল। দর্শক, জানিয়ে রাখতে চাই ইতিমধ্যে আরো দুজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। চলুন পরিচিত হই। স্টুডিওতে আছেন ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনীতি বিশ্লেষক। আমার সর্বদানে আছেন আজিজুল বাড়ি হেলাল, সংসদ সদস্য, তথ্য বিষয়ক সম্পাদক, বিএনপি। আপনাদের দুজনকেও স্বাগত জানাচ্ছি। জনাব আজিজুল বাড়ি হেলাল, জানিয়ে রাখতে চাই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল, রাজনীতির গুণগত পরিবর্তন। যে বিষয়টি বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত রাজনৈতিক মহলে, সেটি হচ্ছে আমরা দেখলাম যে বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হলো। প্রশ্ন রাখতে চাই, তিনি কি শুধুই বিএনপির মনোনীত রাষ্ট্রপতি, নাকি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবার রাষ্ট্রপতি হওয়ার সক্ষমতা রাখেন? অবশ্যই সেই সক্ষমতা রাখেন বিধায়িত বিএনপির আপনার স্ট্যান্ডিং কমিটি 2টা মিটিং করলেন, এবং আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ যে দীর্ঘদিন যিনি দলকে নেতৃত্ব দিয়েছেন এবং সফলতা অর্জন করেছেন, একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন, নির্বাচনে জয়লাভ করেছেন, এমন একজন অভিজ্ঞ, এবং শুধু অভিজ্ঞ না, তিনি রাজনীতিতে একজন ভালো মানুষ, একজন ভালো রাজনীতিবিদ, ভদ্র পরিশ্রিত মানুষ হিসেবে পরিচিত। সুতরাং তিনি এখন শুধু আর দলের নেতা নন, তিনি এখন পুরো রাষ্ট্রের, জনগণের নেতা, তিনি এখন সবার নেতা। তিনি এখন দল মত ঊর্ধ্বে উঠে গিয়ে আমাদের দেশকে নেতৃত্ব দেবেন। এবং এই যে সিলেকশনটা, আমরা মনোনয়নটা দিয়েছি, এটা দেখবেন যে আমাদের দলের মানে উচ্চ পর্যায়ের সব নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে তাকেই পছন্দের ব্যক্তি হিসেবে আমরা বেছে নিয়েছি। এবং তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারেও দেখেছেন আপনারা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে তার লড়াই, এবং আমাদের দলকে সংগঠিত করবার জন্য, ঐক্যবদ্ধ করবার জন্য তার বিভিন্ন রকম আপনার পরিকল্পনা, এইগুলো আমাদের দলকে আজকে ক্ষমতায় এনেছে, দলকে আজকে আমরা নির্বাচনে জিতছি। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশে এখন দেশকে তিনি নেতৃত্ব দেবেন, এবং যে কোনো সংকটকালীন সময়, বিএনপির সংকটকালীন সময়ে কিন্তু তিনি নেতৃত্ব দিয়েছেন। সুতরাং তার একটা অভিজ্ঞতা রয়েছে সংকটকালীন সময় কিভাবে নেতৃত্ব দিতে হয়। এবং এখানে দেখবেন যে বর্তমান প্রধানমন্ত্রী এবং আমাদের যে মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী একসাথে রাজনীতি করার একটা অভিজ্ঞতা রয়েছে, দল পরিচালনা করার, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার একটা কেমিস্ট্রিও, সুন্দর একটা কেমিস্ট্রি হবে এখানে, যেহেতু অতীতে একসাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, একটা দল পরিচালনা করবার, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই পরিচালনা করবার। সুতরাং এখন দেশে উন্নয়নের জন্য এবং আমাদের রাষ্ট্র সংস্কার বলেন, তারপরে আপনার সরকারের সংস্কার বলেন, বিভিন্ন সংস্কার কাজগুলো যেটা প্রয়োজন, সেগুলো তারা দুইজনে, একজন প্রধানমন্ত্রী, একজন প্রেসিডেন্ট, এই যে কেমিস্ট্রিটা, একটা সুন্দর সম্প্রীতি, অপূর্ব সম্প্রীতি, এর ফলে দেশ এগিয়ে যাবে। এবং তিনি নিশ্চয়ই এখন আর দলের নেতা না, তিনি রাষ্ট্রের নেতা এবং জনগণের নেতা, সবার নেতা তিনি এখন।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার আব্দুল নূর তুষার। রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে আমরা দেখলাম এবার 23তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমরা সংকট, মামলা, কারাবরণ সবকিছু দেখেছি। এবার মির্জা ফখরুলের এই রাষ্ট্রপতি পদে মনোনয়ন রাজনীতিতে কি ধরনের গুণগত পরিবর্তন আনতে পারে বলে আপনি মনে করেন? প্রেসিডেন্ট পদ তো অরাজনৈতিক, ফলে নিঃসন্দেহে সাংবিধানিক পোস্ট, ফলে সাংবিধানিক এই পদে রাষ্ট্রপতি যখন গেলেন তিনি আসলে রাজনীতিতে পরিবর্তন আনবেন না। তিনি যেটা আনবেন সেটা হচ্ছে রাজনীতিবিদদেরকে যে দেখে রাখার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটার মধ্যে পরিবর্তন আনতে পারবেন বলে আমার মনে হয়। রাষ্ট্রপতি আসলে এক ধরনের অভিভাবক এবং তিনি নিরপেক্ষ, তার কাজে তিনি নিরপেক্ষ হবেন। এমন নয় যে তিনি ভোট দেওয়ার সময় নিরপেক্ষ থাকবেন, ব্যাপারটি তা নয়, কিন্তু তিনি তার কাজ এবং বিচারে নিরপেক্ষ থাকবেন, সেটা মানুষ প্রত্যাশা করে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রপতি আসলে তদারক করেন সরকারের সকল কর্মকাণ্ড, রাষ্ট্রের সকল কর্মকাণ্ড। তিনি আসলে কাস্টোডিয়ান অফ দ্য স্টেট। তো সেই অর্থে আমার কাছে মনে হয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যে দীর্ঘ অভিজ্ঞতা, তার যে রাজনৈতিক প্রজ্ঞা, তার যে বয়স এবং তার যে রাজনৈতিক ধারাবাহিকতা, সেইখানে তিনি প্রমাণ করেছেন যে তিনি একজন আপাতমস্তক ভদ্রলোক। তিনি তার প্রতিপক্ষের উদ্দেশ্য কখনো কোনো কটূক্তি, বাজে কথা কিংবা বিশ্রী গালিগালাজ করেছেন, এটার কোনো ইতিহাস নাই। তিনি সর্বদা নম্র, ভদ্র এমন একজন মানুষ যে তাকে আসলে অন্য দলের মানুষও পছন্দ করেন। এবং রাষ্ট্রপতি হতে গেলে আসলে যদি কোনো দলীয় ব্যক্তি রাষ্ট্রপতিতে পদে আসেন, তাহলে দল এর চেয়ে ভালো কাউকে নির্বাচন করতে পারত বলে আমার মনে হয় না। ব্যক্তিগতভাবে আমি তাকে আরো অনেক আগে থেকে চিনি, বিতর্ক বিষয়ের কারণে। তিনি তার পরিবারের তার্কিকরা ছিলেন এবং আমি সবসময় যতবারই তার সঙ্গে আমার দেখা হয়েছে, তিনি হাস্যোজ্জ্বল হয়ে হাত বাড়িয়ে দিয়েছেন, তিনি এগিয়ে এসেছেন এবং তিনি মানে যেটা হয় যে একজনের সাথে আরেকজনের দেখা হলে যে অভিবাদন করা, সেই ব্যাপারটি তিনিই প্রথম করেছেন। এই বিষয়গুলো আসলে একজন মানুষের যে আভিজাত্য সেটাকে প্রমাণ করে। আভিজাত্য শব্দটাকে অনেকে পছন্দ করে না, কিন্তু আমার কাছে মনে হয় যে রাষ্ট্রপতি পদ একজন অভিজাত ব্যক্তির জন্য হওয়া উচিত এবং তিনি একটা ভালো সিলেকশন। আমি মনে করি যে জাতীয়তাবাদী দলে এই মুহূর্তে তার চেয়ে ভালো কেউ এই পদের জন্য ছিল না। আর একই সাথে তার যে দলকে নেতৃত্ব দেওয়ার যে বিষয়টি, তিনি প্রবল চাপের মুখে দীর্ঘ সময় দলকে নেতৃত্ব দিয়েছেন। বেগম যে অসুস্থ ছিলেন, তারেক রহমান বিদেশে ছিলেন, এরকম একটা অবস্থায় তিনি কিন্তু একটা প্রবল শক্তিশালী অত্যাচারী বিরোধী দলের সঙ্গে লড়াই করেছেন। তার নামে যেসব মামলা হয়েছে তার মধ্যে কিছু কিছু একদম হাস্যকর ছিল এবং তিনি কিন্তু শারীরিকভাবে যে খুব সুস্থ ছিলেন ব্যাপারটি তা নয়। কিন্তু এত কিছুর মধ্যেও তার যে নিবেদিত প্রাণ, তিনি একজন রাজনীতিবিদ, তার দলের প্রতি এবং দেশের প্রতি, সেটা তিনি প্রমাণ করেছেন। আমার কাছে মনে হয় যে এটা একটা খুব ভালো সিলেকশন হয়েছে। বাকিটা প্রমাণ করবে তার নিজের কাজকর্ম। আমার মনে হয় তিনি সেইখানেও রাষ্ট্রপতি পদের প্রতি মর্যাদা করবেন এবং দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিকের যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের তিনি রাষ্ট্রপতি হবেন আর কি, সেটা আমরা আশা করি। ধন্যবাদ জানাচ্ছি জনাব রাজিকুজ্জামান রতন। যেমনটি ডাক্তার আব্দুল নূর তুষার বলছিল যে রাষ্ট্রপতি পদ সাংবিধানিক একটি পদ, সেই জায়গা থেকে সাংবিধানিক যদি আমরা নিরপেক্ষতার বিষয়টি বুঝতে চাই, সরকারের সঙ্গে তার সম্পর্ক এবং ক্ষমতার ভারসাম্যের জায়গায় আসলে কিভাবে তিনি তার প্রভাব রাখবেন? রাষ্ট্রপতি পদটা যেমন একদিকে সাংবিধানিক, আরেকদিকে খুব সংবেদনশীল। মানুষ তো যে কোনো বিপদে কোথায় যাবে? যদি সংসদে যায় তাহলে প্রধানমন্ত্রীর কাছে, আর যদি রাষ্ট্রের কাছে যায় তাহলে রাষ্ট্রপতির কাছে। যেমন ধরুন এর আগে আমি গ্রাম পুলিশদের কথা বলেছিলাম, এখন ধরুন বাংলাদেশের আউটসোর্সিংয়ের সঙ্গে যুক্ত 6 লক্ষের উপর তরুণ যুবক, যারা কি ধরনের যে একটা মানবেতর জীবনযাপন করে। এই শ্রমিকরাও কিন্তু কিছুদিন পরে তারা দেখবেন যে তারা স্মারকলিপি নিয়ে হয়তো রাষ্ট্রপতির কাছে যাবেন, যে মাননীয় রাষ্ট্রপতি, আমাদের মহামান্য রাষ্ট্রপতি আমাদের জন্য কিছু একটা করেন। সেই সময় আমার যেটা মনে হয় একজন সজ্জন ব্যক্তির জন্য একটা কঠিন সময় হবে তখন। একদিকে রাষ্ট্রের পরিকল্পনার বাইরে কিছু করতে পারবেন না, আর একদিকে তার মন হয়তো চাইবে যে তাদের জন্য কিছু একটা করি। তো এই যে একটা যে ক্ষমতার ভারসাম্যের কথা আমরা অনেক সময় বলি, ক্ষমতা কিন্তু শুধুমাত্র প্রশাসনিক ক্ষমতা না, মানুষের দুঃখ দূর করার ক্ষমতাটাও তো ক্ষমতা, মানুষের সমস্যা সমাধানের ক্ষমতাটা তো ক্ষমতা। কিন্তু রাষ্ট্রপতির হাতে সেই ক্ষমতাটা থাকবে কিনা, আছে কিনা, এটা তো মানুষ খুব একটা খুঁজে পায় না। অনেক সময় যেন বলে এটা একটা অর্নামেন্টাল পোস্ট, এটা শুধুমাত্র পয়লা বৈশাখ, ঈদের দিন তারা একটু অভ্যর্থনা জানাবেন। কিন্তু আমরা চাইবো যে মির্জা ফখরুল তার আজীবন তিনি শ্রমজীবী মানুষের দুঃখ দুর্দশাটা দেখেছেন তার দলের মতো করে। আমরা বাসদ যেভাবে দেখি, বিএনপি সেভাবে দেখে না, কিন্তু তারপরেও তো তার দলে তো লক্ষ লক্ষ
কৃষকরা আছে, তার দলে তো লক্ষ লক্ষ শ্রমিকরা আছে, তাই না? কিংবা ধরুন চোখের সামনে যখন রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তখন তিনি ওই অঞ্চলের মানুষ হিসেবে তার কি কষ্ট লাগে নাই? পাটকল বন্ধ হয়ে গেলে তার কি কষ্ট লাগে নেই? এখন তিনি যদি দেখেন তার সামনে যদি এই সমস্ত মানুষগুলো, এই সমস্ত শ্রমজীবী মানুষরা আসে, কিংবা দেশের স্বার্থের কথা যদি তিনি ভাবেন, তখন তিনি কি করবেন? তার কলমটা কি শুধু পরীক্ষিত রাজনীতিক দলীয় রাজনীতির ঊর্ধ্বে ওঠা আসলে কতটা কঠিন? ঊর্ধ্বে উঠতে পারবেন না, বা ঊর্ধ্বে উঠতে চাইবেনও না তিনি। এবং তিনি তো এতদিন ধরে বিএনপির মধ্যে কিন্তু নানা টানাপোড়েন হয়েছে, কিন্তু তিনি অন্তত বিএনপির স্বার্থটাকে রক্ষা করার চেষ্টা করেছেন সর্বোচ্চ মানে সামর্থ্য দিয়ে। সেদিক থেকে বিএনপির ঊর্ধ্বে তার ওঠার ইচ্ছাও নাই, এবং তিনি চাইবেনও না তিনি এটা। কিন্তু তিনি যা চাইবেন, অন্তত বিএনপিকে একটা ডেমোক্রেটিক পার্টি হিসেবে যেন সে অপারেট করতে পারে। বিএনপি যেন জনগণের দাবিগুলোকে উপেক্ষা না করে, বিএনপি যেন জনগণের দাবিটা মানার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করে। নিজের জীবনে যেমন তিনি পরিমিতিবোধ স্বাক্ষর রেখেছিলেন, ঠিক তেমনি আমাদের এখানে যেন আবার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি না হয়, সেই ব্যাপারেও তিনি কখনো কখনো হয়তো তার সেরকম ক্ষমতা নাই, কিন্তু তিনি তো বলতে পারবেন। এই বলার জায়গাটা আমার ধারণা তার রক্ষা করাটা দরকার। তাহলে মানুষ ভাববে যে অভিভাবকেরও একটা বিষয় আছে। পরিবারও দেখবেন না যে আমাদের বুড়ো দাদারা কিংবা আমার নানিরা কিংবা দাদিরা, তারা তো সব কিছু করে না, কিন্তু তারপর বলে, আমার বাবাকেও হয়তো ডেকে বলছে এই কাজটা কিন্তু এইভাবে একটু করো। তার মানে এটাও কখনো কখনো একটা অভিভাবকের এক ধরনের কিন্তু কখনো কখনো অনুরোধটাও একটা শক্তি থাকে। কখনো কখনো শুধু ধমকের শক্তি দিয়ে মানুষ চলে তা না, কখনো কখনো পরামর্শের শক্তিটা খুব বড় শক্তি। যেমন এই যে তুষার ভাই একটা বই পড়ছেন, সেই কতদিন আগে যুদ্ধ জয়ের কৌশল নিয়ে চীনা দার্শনিক তিনি এটা লিখেছেন। তো এখন যুদ্ধটা কি? শুধু অস্ত্রের যুদ্ধ কি যুদ্ধ? রাজনীতিও তো একটা যুদ্ধ। চীনের নেতা মাও সেতুং একটা কথা বলেছিলেন যে পলিটিক্স ইজ এ ওয়ার উইদাউট ব্লাডশেড। মানে এটা একটা যুদ্ধের মধ্যে আছি, রক্তপাত হয় না, কিন্তু রক্তপাত না হলে কিন্তু নানা ধরনের রক্তক্ষরণ এখানে হয়। সেই জায়গায় একজন রাষ্ট্রপতির ভূমিকাটা কি হবে, এটা কিন্তু খুবই মানে মানুষ দেখতে চাইবে। এবং বিশেষ করে যারা নিপীড়িত, যারা একটু বঞ্চিত, তারা সবসময় কোথাও না কোথাও একটু অবলম্বন ধরতে চায়। এই জন্য দেখবেন যে মিছিলগুলোর গতিমুখটা কোন দিকে হয়? চলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাই। তারা মনে করে প্রধানমন্ত্রী না হলে বোধহয় আমাদের সমস্যাটা কেউ সমাধান করবে না। এখনও তো এটাও এরকম আসবে, চলো একটু রাষ্ট্রপতির দিকে যাই। সেই সময় রাষ্ট্রপতির দরজাটা যেন উন্মুক্ত থাকে। তিনি সমস্যার সমাধান করার তো পরের প্রশ্ন, সমস্যাটা শুনবেন। অন্তত এইরকম যেন মনে হয় যে আউটসোর্সিংয়ের নেতারা গেলেন তার কাছে, তিনি ডেকে হতে বলে, বাবারা দেখো এই হচ্ছে রাষ্ট্রের অবস্থা, আমি এই করতে পারি। মানে মানুষের কাছে যেন এই মেসেজটা যায়, আমাদের এমন একজন রাষ্ট্রপতি আছেন যিনি আমাদের বেদনার অংশীদার, যিনি আমাদের কথাটা শোনেন, যিনি কথাটা শুনে কথাটা কোথায় গিয়ে বললে কাজ হবে সেই জায়গাটা দেখিয়ে দেন। তিনি তার নিজের লিমিটেশনটা জানেন এবং তিনি তার রেসপন্সিবিলিটিটাও জানেন। আমার এই রেসপন্সিবিলিটি আমি বলে দেবো যে এটা এই কাজটা যেন হয়। তো ফলে এইরকম একটা ভূমিকা যদি পালন করে, যেটা ওই যে হেলাল ভাই যেটা রসায়নের কথা বলেছেন, তাহলে এই রসায়নটা ভালো থাকবে। এটা যেন আনুগত্যমূলক রাষ্ট্রপতি না হয়, এটা যেন কর্তৃত্বমূলক রাষ্ট্রপতি না হয়, এটা যেন একটা দারুণ ডেমোক্রেটিক মানে বলবো যে কেমিস্ট্রি এখানে থাকে, যে প্রধানমন্ত্রীকেও তিনি কখনো কখনো পরামর্শ দেন, প্রধানমন্ত্রীও কখনো তাকে গুরুত্ব দেন, এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মিলে দলের অভ্যন্তরে এবং দেশের মধ্যে একটা নিরপেক্ষ, কার্যকর, তাৎপর্যপূর্ণ একটা শাসন পরিচালনা করতে পারেন। আমরা শুধু একটা কথা বলে শেষ করি, আমাদের একজন রাষ্ট্রপতি ছিলেন, তাকে আমরা খুব বেশি মনে রাখি নাই। তার নাম শাহাবুদ্দিন, বিচারপতি শাহাবুদ্দিন। তিনি কিন্তু আমাদের দেখা রাষ্ট্রপতির মধ্যে তার পলিসি নিয়ে আমাদের অনেক ডিবেট আছে। তিনি শ্রমিকদের ব্যাপারে নিষ্ঠুর ছিলেন, সেটা ঠিক, কিন্তু তার ব্যাপারে তিনি যেটা ছিল, তার যতটুকু তার জন্য বরাদ্দ, তার বাইরে একটা পয়সা তিনি কিন্তু খরচ করেননি। তিনি যদি কোনো বাড়তি খরচ করেন সেটা তার বেতন থেকে তিনি কিন্তু সেটা দিয়ে দিয়েছেন। এই যে একটা দৃষ্টান্ত তৈরি করা, যে পরিমিতিবোধের মধ্যে থাকা, রাষ্ট্রের সম্পদ অপচয় না করা, তার জন্য যেটুকু বরাদ্দ তার মধ্যেই তাকে চলা, এটা কিন্তু একটা দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছেন। আমরা মনে করি আগামীতে আমরা আরও ভালো দৃষ্টান্ত এরকম দেখতে পাবো। তাহলে দেশের মানুষ বুঝবে যে সিস্টেমটা না পাল্টাতে পারলেও পার্সন কখনো কখনো সিস্টেমকেও পাল্টানোর ক্ষেত্রে উদ্বুদ্ধ করে। ধন্যবাদ জানাচ্ছি জনাব রাজিকুজ্জামান রতন। জনাব আজিজুল বারী হেলাল, মহাসচিবের বিদায় বিএনপিতে কে হতে যাচ্ছেন আমরা যদি বলি মির্জা ফখরুলের উত্তরসূরি?
দেখেন, প্রথমে তুষার ভাই একটা কথা বলছে যে বিএনপিতে আর কেউ ছিল না। এইটা আমি একটু কমপ্লিট করতে চাই যে আরো ছিল, অ্যামং দেম হি ইজ দ্য বেস্ট, এবং এই আরো যারা ছিল তারা সবাই মিলেই তাকে নির্বাচিত করছে। এটা হলো ডেমোক্রেসি বিউটি। ঠিক মহাসচিবের বিষয়টা, বিএনপিতে আপনি দেখেন প্রায় 50 বছরের একটি দল, অজস্র নেতাকর্মী এই দল আপনার তৈরি করেছে। আবার অন্য অন্য দল থেকেও প্রচুর লোক এখানে এসছেন। এই দল নিজস্ব জেনারেশনও অনেক। সুতরাং এই মহাসচিবের যে প্রতিযোগিতাটা, যেহেতু এখন আপনার আমাদের সম্মেলন এখন না, এই মুহূর্তে না, তাই এখন আমি আমার নিজের অনুমান থেকে বলছি হয়তো অ্যাক্টিং কেউ একজন দায়িত্ব পালন করবেন। সেখানে যদি এখন যে আমাদের ফরমেশনটা আছে সেইটা মেনটেনও করতে পারেন, আবার নতুন কোনো মহাসচিবকে নতুন কোনো একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে পরে নির্বাচনের মাধ্যমে জয়লাভ করতে পারেন। আর একটা বক্তব্য তুষার ভাই বলছেন, তুষার ভাই বক্তব্য বলছে যে পলিটিক্যাল পদ না, এই যে পলিটিক্স, এই যে রাষ্ট্রপতির পদটা দেশের সর্বোচ্চ পদ, হ্যাঁ সাংবিধানিক পদ, এই পদ পলিটিক্যাল না। সবাই, আমিও স্বীকার বলছি যেহেতু কাগজে কলমে আছে, কিন্তু ফিলোসফিক্যালি আমি এটা মানতে চাই না যে প্রত্যেকটা মানুষ তো মানে বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করে বা না করে। যে আমরা জানি যে অ্যারিস্টটল একবার বলেছিল, অ্যারিস্টটল বলেছে যে মানুষ জন্মগতভাবে পারিবারিক, তারপরে হয় সামাজিক, এরপরে সে রাজনৈতিক হয়ে যায়, তাই না? অর্থাৎ তার একটা রাজনৈতিক আইডেন্টিটি আছে। তা না হলে দেখেন যে এই যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে কিন্তু আমাদের কনসেনসাস কমিটি কতগুলো প্রস্তাব দিয়েছে। সেখানে পলিটিক্যাল হয়ে যাচ্ছে না। যখন কোনো রাষ্ট্র পরিচালনায় যখন কোনো সিদ্ধান্ত দেবেন, এটি তো রাজনীতি, ক্ষমতার ভারসাম্যের কথাটি বলা হয়েছে। সেটা রাজনীতি না। ইভেন আপনি দেখেছেন যে বাংলাদেশের এই রাষ্ট্রপতি নিয়ে কতগুলো ঘটনা ঘটে গেছে। আব্দুর রহমান বিশ্বাসের সময় একরকম ঘটনা ঘটেছে, সেটা রাজনৈতিকভাবে তাকে মোকাবেলা করতে হয়েছে। আবার আপনার এই যে ডক্টর রিয়াজউদ্দিন স্যারের, সেখানে একটা ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে। আমরা দেখেছি বিগত ইতিহাস দেখলে বোঝা যায় যে 17 জন ব্যক্তি 22 পদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, এবং রাষ্ট্রপতি এই পদে কিন্তু আমরা বিতর্কও দেখেছি। সেই বিতর্কের এবার অবসান হবে? অবশ্যই অবশ্যই। সবাই তো বললাম যে তিনি একজন কম্পিটেন্ট এবং ফিটেস্ট, তিনি ইজ দ্য ফিটেস্ট, এটা তো বললাম। এখন যে ওই পদটা রাজনৈতিক কি অরাজনৈতিক, হ্যাঁ পদটা সাংবিধানিক, আপনি রাজনৈতিক বলবেন না, কেন বলবেন না? আমার বক্তব্য একবার দেখলাম যে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, বলছে যে এইটা অরাজনৈতিক নির্বাচন। মার্কা দেওয়ার কথা আমি বলছি না, দাঁড়াচ্ছে পলিটিক্যাল লোক, আমার তাকে বলে তুমি দল থেকে পদত্যাগ করো। এই যে ফখরুদ্দিন মঞ্জুরের সময় মেয়র নির্বাচন হচ্ছে, বিএনপি প্রার্থী দিচ্ছে, আওয়ামী লীগ প্রার্থী দিচ্ছে, তাদের আবার দল থেকে তারা পদত্যাগ করতেছে। এটা কোন ধরনের একটা হাস্যকর কথা ছিল? সিম্বল দিচ্ছে না, সেটা ঠিক আছে। আপনি বলছিলেন যে বিএনপিতে রাষ্ট্রপতি পদে আরো অনেকেই যোগ্য ছিল, কিন্তু বিএনপি কোন ভাবনা থেকে দীর্ঘ আত্মত্যাগের স্বীকৃতি? অবশ্যই শুনুন, আমি বলছি যে আত্মত্যাগ তো সবাই করেছে। আমি বলছি তিনি যেহেতু আমাদের নেতৃত্ব দিয়েছেন, অভিজ্ঞতা তার রয়েছে, এবং দলকে ক্ষমতায় এনেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন। এই আমরা যারা এই তারা নেতৃত্বে ছিলাম, সবাই মিলে সিদ্ধান্তটা নিয়েছি। আমি বলছি যে আরো যোগ্য লোক ছিল, সেই যোগ্য ব্যক্তিরাই তাকে সিদ্ধান্তটা দিয়েছে, তিনিই হবেন। আর সবাই তো রাষ্ট্রপতি হবেন না, তিনিই হবেন, আমি সেইটা বলেছি। তুষার ভাই বলছে যে তার থেকে আর কেউ ছিল না, ওইটাকে আমি মোকাবেলা করলাম। ফিটেস্ট আপনি বললেন না, ফিটেস্ট মানেই তো তার থেকে আর কেউ ছিল না। এই ফিটেস্ট যারা ফিটেস্ট মানেই তো সবচেয়ে যোগ্য, আমি তাই বলছি, এমন দেম হি ইজ দ্য ফিটেস্ট। আর তুষার ভাই যে রাষ্ট্রপতি পদটা রাজনীতির ঊর্ধ্বে বা রাজনীতির ঊর্ধ্বে সাংবিধানিক পদ, সেই জায়গা থেকে তো নিশ্চয়ই যুক্তি না। না, এইটা যুক্তি, এটা যুক্তি না। একজন লোক, একটা প্রেসিডেন্ট পদটাই তো রাজনীতিক, প্রধানমন্ত্রী পদটাই তো রাজনীতিক। প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা অপারেটিং অঙ্গ পলিটিক্যাল। এখন আপনি বলতে পারেন যে ওইটা কিন্তু রাজনৈতিক না, যেমন বলেছিলেন যে মেয়র নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী দিচ্ছে, আমি মনে করেন বিএনপির তথ্য সম্পর্কে আমাকে পদত্যাগ করতে হবে। আমি বলি যে কোন ধরনের কথা? মানে পলিটিক্সকে আপনি এত কনসাইজ করছেন, এত সরাই দিচ্ছেন কেন? রাজনীতির এরিয়া তো অনেক বড়। এখন রাষ্ট্রপতি যে তিনি হচ্ছেন, তিনি সবার রাষ্ট্রপতি। একইভাবে প্রধানমন্ত্রীও সবার প্রধানমন্ত্রী, একইভাবে যিনি মন্ত্রী হন তিনিও সবার মন্ত্রী। এই যে আমি মনে করেন এমপি হয়েছি, ছোট্ট একটা পদ,
আমি বিএনপির ভোটে এমপি হয়েছি, জনগণের ভোটে এমপি হয়েছি। আমি শুধু বিএনপির এমপি, আমি ওই আমার 4 লাখ ভোটের সবারই এমপি, যারা আমাকে ভোট দেন তাদের এইটাই তো বক্তব্য। দিন শেষে আপনার একটা দলীয় পরিচয় তো রয়েছে, তো রাষ্ট্রপতির দলীয় পরিচয় নেই, রাষ্ট্রপতির দলীয় পরিচয় আছে কি? এখন ওই যে আপনি পদত্যাগ করতে বলছেন, পদত্যাগ করতে তার দলীয় পরিচয় থাকবে না। দলীয় পদত্যাগ করলে আপনার দলীয় পরিচয় থাকলো না, কিন্তু তিনি তো একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি সেটা বলছি। তার রাজনৈতিক সত্তাকে আপনি কি মুছে ফেলতে চাচ্ছেন? তিনি যে সিদ্ধান্তগুলো দেন সেটাও রাজনৈতিক। কিন্তু রাষ্ট্রপতির পক্ষে সাংবিধানিক নিরপেক্ষতা নিশ্চিত করার একটা কথা বলা রয়েছে। কি নিরপেক্ষতা? সাংবিধানিক নিরপেক্ষতা। সাংবিধানিক নিরপেক্ষতাটা আমি বুঝিনি বক্তব্য, মানে ভাষা। আমি একটু ডক্টর আব্দুল নূর তুষারকে যুক্ত করতে সাংবিধানিক নিরপেক্ষতা মানে আমি একটু সহজ করি ব্যাপারটা। সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি হতে গেলে আপনাকে নির্দলীয় হতে হবে, এটা বলে নাই। কিন্তু যেটা বলেছে, আপনি দলীয় লোক হলে দল থেকে পদত্যাগ করতে হবে, অর্থাৎ দলের কোনো দায়িত্ব আর আপনার উপরে থাকবে না। সেটা ঠিক। দল সংক্রান্ত কোনো ধরনের মতামত আপনি দিতে পারবেন না, দলের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না। আপনি এতদিন যে দল করেছেন সেই দলের সঙ্গে আপনার মানসিক সম্পর্ক থাকতে পারে, কিন্তু আপনার কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক থাকবে না। আপনি তাদের কোনো সিদ্ধান্ত কোনো জায়গাতে আপনার উপস্থিতি আর থাকবে না। ফলে কি হলো, তাকে পদত্যাগ করতে হবে এই দল থেকে। পদত্যাগ করে তাকে প্রথমে দল থেকে বিচ্ছিন্ন হয়ে তাকে রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। রাষ্ট্র দলের না, রাষ্ট্র নাগরিকের, সরকার দলের, এটা বুঝতে হবে। প্রধানমন্ত্রী দলের প্রধানমন্ত্রী হন প্রথমে, তারপর সেইখান থেকে তিনি সকলের হয়ে ওঠেন। কিন্তু রাষ্ট্রপতি দল থেকে বিযুক্ত হয়ে তিনি আর দলের লোক থাকেন না, তিনি হয়ে যান রাষ্ট্রের লোক। তিনি হচ্ছেন নাগরিকের সেই দল নিয়ে আমি তার রাজনৈতিক যে রাজনৈতিক এন্টিটি তার আছে, কিন্তু সেই তার কর্মকাণ্ড থেকে তিনি তো অবসর নিচ্ছেন। এখন ধরেন অবসরপ্রাপ্ত সেনাপতি আর অ্যাক্টিভ সেনাপতি, দুজনের মধ্যে একটা তফাৎ আছে না? অবসরপ্রাপ্ত সেনাপতি দলের দাওয়াতে যাবেন, কিন্তু মানে সামরিক দাওয়াতে যাবেন। এখন এই রাষ্ট্রপতি দল তাকে দাওয়াত দিলে তিনি যাবেন, কিন্তু আগে যখন তিনি দলের স্বার্থ রক্ষা করতেন, কিন্তু এখন তো রাষ্ট্রপতি দলের স্বার্থ রক্ষা করবেন না। এখন তো রাষ্ট্রপতি দলের স্বার্থ রক্ষা করবেন না, এখন তিনি সর্বক্ষেত্রে দেশের স্বার্থকে প্রাধান্য দেবেন। এখন ধরেন যদি একটা নির্বাচন হয়, ধরেন সেই নির্বাচনে দল যদি চায় কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে, রাষ্ট্রপতি তো আসলে দলের হয়ে সেটা করবেন না। ধরেন নির্বাচন কমিশন তৈরি হবে, সেই নির্বাচন কমিশন তৈরি করার ক্ষেত্রে তিনি তো দলের মতামত গ্রহণ করে নির্বাচন কমিশনকে নিয়োগ করবেন না। এই জিনিসগুলি রাষ্ট্রপতির কাছ থেকে আশা করা হয়, অর্থাৎ রাষ্ট্রপতি তার কাজের ক্ষেত্রে একইভাবে প্রাইম মিনিস্টারও আপনার যে প্রাইম মিনিস্টার দলের কাছে দায়বদ্ধ থাকেন। প্রাইম মিনিস্টার কেন দলের কাছে দায়বদ্ধ থাকেন? কেননা দলীয়ভাবে নির্বাচিত ব্যক্তিরা তাকে প্রাইম মিনিস্টার নির্বাচিত করেন। সংসদ একটা দলীয় জায়গা, সেখানে তিনি দলকে প্রতিনিধিত্ব করেন, করে তিনি দেশের প্রধানমন্ত্রী হন। আচরণে প্রধানমন্ত্রীকেও দেশেরই প্রধানমন্ত্রী হতে হয়, সকলের প্রতি সুবিচার করতে হয়। কিন্তু তিনি যদি দলের স্বার্থে কোনো সিদ্ধান্ত নেন, সেটাকে আপনি সমালোচনা করতে পারবেন না। কিন্তু রাষ্ট্রপতি যদি দলের স্বার্থে কোনো সিদ্ধান্ত নেন, সেটাকে আপনি সমালোচনা করতে পারবেন। আব্দুল নূর তুষার, আমরা দেখলাম যে 35 বছর পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ হতে যাচ্ছে, কিন্তু প্রশ্ন আসে যে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এই নির্বাচন। প্রশ্নটি রাখছি, আমি বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথে ফিরে এলাম। দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসির স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডাক্তার আব্দুল নূর তুষার, আমরা দেখছি এবার 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং আমরা যেমনটি দেখলাম যে পরাজয় জেনেও রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে জামায়াত জোট। যদি একটু জানতে চাই কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে? না, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হওয়ার তো কোনো সুযোগ নাই। সংসদীয় নির্বাচনের মানে সংসদের মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি, তিনি তো আসলে পরোক্ষ ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি, জনগণ তো তাকে সরাসরি ভোট দেয় না। ধরেন এখন যদি এরকম হতো যে বিএনপি একজন প্রার্থী দিত আর জামাত একজন প্রার্থী দিত এবং সরাসরি ভোট হতো, তাহলে জনগণ একটা পক্ষ নিতে পারতো। হয়তো এমন হতো যে অলি আহমেদ সাহেব জিতে যাবেন, যদিও জেতার কোনো সম্ভাবনা তার নাই, কিন্তু এমনকি সরাসরি ভোটেও জেতার সম্ভাবনা তার ছিল না, যেহেতু 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতা রয়েছে। 70 অনুচ্ছেদ ছাড়াও ধরেন এখন যদি সরাসরি ভোট হতো, জনগণ দুজনের মধ্যে ভোটাভুটি করতো, তাহলে অলি আহমেদ সাহেব জিততেন না। কিন্তু এইখানে যেটা ঘটবে যে সংসদীয় পদ্ধতিতে যার কাছে সংসদের সংখ্যাগরিষ্ঠতা থাকে তিনি রাষ্ট্রপতি বা সেই দলই রাষ্ট্রপতি নির্বাচন করতে পারে। সেই হিসেবে বিএনপির মনোনীত রাষ্ট্রপতি হবেন, এটা আমরা এখন জানি। এবং সেক্ষেত্রে কি ঘটবে সেটা হলো যে তিনি রাষ্ট্রপতি হয়ে যাবেন। এই কারণে তো আমরা এত নিশ্চিন্ত হয়ে এই কথাগুলি বলছি। ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আশা করার কিছু নাই। আজিজুল বারী হেলাল যে বিষয়টি আসলে ইঙ্গিত করেছেন যে রাষ্ট্রপতি সাংবিধানিক পদ হলেও রাজনীতির ঊর্ধ্বে ওঠার সুযোগ নেই, এই বিষয়টিকে সমর্থন করেন কি? না, রাষ্ট্র তো রাজনীতি, মানে রাষ্ট্র তো নির্মাণ করেছে রাজনীতি, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে যাওয়ার মানে কি? রাজনীতির ঊর্ধ্বে উঠে যাওয়ার মানে হচ্ছে তার সিদ্ধান্তগুলি রাজনৈতিক পক্ষপাত বিযুক্ত হবে।
সেক্ষেত্রে তার বক্তব্যগুলি রাজনৈতিক পক্ষপাত বিযুক্ত হবে। তিনি যখন দলে ছিলেন তখন দলের নেতা বাদে অন্য কোনো নেতাকে নিয়ে বক্তৃতা দিতেন না, কিন্তু তিনি যখন রাষ্ট্রপতি হবেন তখন তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক নেতা যাদেরকে তিনি উপযুক্ত মনে করেন তাদের নাম তিনি উল্লেখ করবেন। কিন্তু বিগত সময় আমরা দেখেছি সাংবিধানিক পদ থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের এক ধরনের কিন্তু রাষ্ট্রপতি পদটাকে তো দলদাসে পরিণত করে রাখা হয়েছে, এটাই হচ্ছে সমস্যা। কিভাবে দলদাসে পরিণত করা হয়েছে? শেখ হাসিনার সরকার একটা আইন করে গিয়েছেন না, যে আইনের মধ্যে বলা আছে রাষ্ট্রপতি যখন বক্তৃতা দিবেন সংসদে এসে, রাষ্ট্রপতি তো জনসভায় বক্তৃতা দেন না, রাষ্ট্রপতি সংসদে বক্তৃতা দেন, তার সাংবিধানিক দায়িত্ব এটা। সরাসরি ভোটে নির্বাচিত রাষ্ট্রপতিরা কিন্তু জনসভায় বক্তৃতা দিতেন এক সময়, কিন্তু সরাসরি ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি তো তিনি নন, এবং আর ভবিষ্যতে হবেও না, এরকম সংসদের ভোটেই হবে যা মনে করি আমরা। সেই ক্ষেত্রে কি ঘটবে? তার বক্তৃতা প্রিপেয়ার করার পরে ক্যাবিনেট সেটা অনুমোদন করবে, এবং ক্যাবিনেট সেটাকে যদি নানান ধরনের সংশোধনী দেয়, সেই সংশোধনী সহই রাষ্ট্রপতিকে সেটা দিতে হবে। ফলে আমাদের দেশের রাষ্ট্রপতিরা এখন বক্তৃতা দেন না, তারা বক্তৃতা পাঠ করেন, যে কারণে শেখ হাসিনা নিযুক্ত রাষ্ট্রপতি, আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি এইবার সংসদে গিয়ে কি বলেছেন? সেই সরকারকে ফ্যাসিস্ট বলেন নাই। শেখ হাসিনা সরকার থাকলে কি উনি ওখানে দাঁড়িয়ে ফ্যাসিস্ট বলতেন না, কারণ শেখ হাসিনার সরকার তো এই বক্তৃতা তাকে লিখে দিত না। কিন্তু এখন যে সরকার আছেন তারা যে বক্তৃতাটা অনুমোদন করেছেন, সেই অনুমোদিত বক্তৃতা রাষ্ট্রপতি পাঠ করেছেন। রাষ্ট্রপতির বক্তৃতা পাঠ করার কথা না। ফলে আমাদের প্রত্যাশা থাকবে যে জুলাইয়ের যে সনদ কিংবা ওই সময়ের যে চিন্তা যে রাষ্ট্রপতিকে আরো ক্ষমতায়িত করা, এই বিষয়গুলি বিএনপি সম্পন্ন করবে, এবং সম্পন্ন করার পরে রাষ্ট্রপতি নিজে কি ভাবেন সেই ভাবনা আমরা শুনতে পাবো। এই সংসদীয় গণতন্ত্র আসবার পরে বহু বছর ধরে, এই যতদিন ধরে সংসদীয় গণতন্ত্র 90-এর পরে এসেছে, আমরা রাষ্ট্রপতির নিজস্ব মতামত কোনোদিন শুনতেই পাই নাই। রাষ্ট্রপতি দলের মতামতকে এবং সংসদে যে দল সংখ্যাগরিষ্ঠ থাকে তাদের মতামতকে এসে তার বক্তৃতার মধ্যে প্রতিফলিত করেছেন। ফলে রাষ্ট্রপতির মতামত রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারে নাই, রাষ্ট্রপতির বক্তৃতা রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারে নাই। দল যেটা মনে করে রাষ্ট্রপতি সেটা গিয়ে তোতা পাখির মতো আউড়ে দিয়েছেন। আমরা বরং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এইটা আশা করব যে বিএনপি তাকে যথেষ্ট পরিমাণে ক্ষমতায়িত করবে, যাতে তিনি এসে বিএনপিকে বলতে পারেন যে বিএনপির ভুল ত্রুটি কোথায়, সংসদ কোথায় ভুল করছে, রাষ্ট্র কোথায় ভুল পথে পরিচালিত হচ্ছে, অথবা রাষ্ট্র কোথায় কোথায় দুর্বল হয়ে পড়ছে। আপনার নিশ্চয় মনে আছে একজন রাষ্ট্রপতি এই চেষ্টাটা করেছিলেন, আব্দুল হামিদ। তার বিদায়ী বক্তৃতার মধ্যে তিনি কিন্তু ইঙ্গিতপূর্ণ বক্তৃতা দিয়েছিলেন, কোনো কারণে ক্যাবিনেট সেটাকে অনুমোদনও করেছিল। হয়তো এই জন্য যে তিনি এত সিনিয়র এবং আওয়ামী লীগের উপর তার এত প্রভাব ছিল যে তার ওই বক্তৃতায় কাটাছিটা করে না, অথবা তিনি একটু পাগলাটে কিসিমের ছিলেন, কেটে কুটে দিলেও হয়তো তিনি তার নিজেরটাই বলে দেবেন। একবার তিনি প্রিয়াঙ্কা চোপড়া সংক্রান্ত একটা বক্তৃতা দিয়েছিলেন। আমরা এটাও কিন্তু শুনতে চাই না যে আমাদের রাষ্ট্রপতি প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাসকে নিয়ে বক্তৃতা দিবেন। কিন্তু এইগুলো তো হয়েছে। কেন হয়েছে? কারণ রাষ্ট্রপতিকে এতই ঠুটো জগন্নাথ ক্ষমতাহীন করে রাখা হয়েছিল। মূলত হামিদ সাহেব কিন্তু এই বিষয়টাকে সার্কাজম করেছিলেন, তিনি আসলে বিদ্রুপ করেছিলেন, কারণ তিনি জানতেন যে তার হাতে ক্ষমতা নাই। রাষ্ট্রপতিকে কিছু জিয়ারত করা ছাড়া, মাজার জিয়ারত করা ছাড়া, কিছু জায়গাতে যাওয়া ছাড়া রাষ্ট্রপতিকে এমন একটা অবস্থা আমরা রেখেছি, তিনি কিছু রাষ্ট্রদূতের ওই ক্রেডেনশিয়াল রিসিভ করেন, রাষ্ট্রদূতের সাথে হাত মিলান, এবং রাষ্ট্রের পক্ষে কিছু প্রাতিষ্ঠানিক দাওয়াতে হাজির থাকেন। আমরা বরং রাষ্ট্রপতিকে আরো প্রোঅ্যাক্টিভ রোলে দেখতে চাই, এবং আমরা মনে করি যে বিএনপি যেহেতু জুলাই সনদের অনেক কিছু বাস্তবায়ন করবে বলেছে, তারা রাষ্ট্রপতির সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য আছে সেটা আরেকটু আনবেন, অন্তত পক্ষে রাষ্ট্রপতি যেন তার নিজের বক্তৃতাটা দিতে পারেন। এইটা আমি আশা করি। হেলাল, সেই বিষয়ে আপনাদের পদক্ষেপ কি হবে? আমার বক্তব্য হলো, তুষার ভাই যেটা বললেন যে চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পু এবার হাসিনাকে ফ্যাসিস্ট বলেছেন। ওনার বক্তব্য যে এটা হিডেন, গোপন, কেউ লিখে দিছে, হয় বিএনপি লিখে দিচ্ছে, না কেউ লিখে দিচ্ছে, অনুমোদন হতে হয়েছে না। আমি সেটা বলছি। এখন এটা কেন ভাবতে চান? তিনি নিজেও বলতে পারেন এই কথাটা, তিনি নিজেও বলতে পারেন যে হাসিনা ফ্যাসিস্ট। শেখ হাসিনা নিযুক্ত রাষ্ট্রপতি, আপনার ইয়াজউদ্দিন সাহেব বলছিল না বিএনপির বিরুদ্ধে কথা বলছিল, কি উনি যখন বিদায় বক্তব্য দেয় ওই যে ফখরুদ্দিন মইনুদ্দিনের ক্ষমতাটা দিয়ে, তখন তিনি একটা বক্তব্য দিয়েছিল বিএনপি, ওটাও লিখে দিয়েছিল। তার মানে না, এটা না, আপনি তখন ডাইনামামে তাকাচ্ছিলেন। আমার বক্তব্য হলো যে যখন বলছে, যে কথাটা বলছে সেটা পলিটিক্যাল কথা, আর কে লিখছে এটা কিন্তু আপনার পদ্মার অঞ্চলে, এইটা নিয়ে আমি তর্ক করছি না। উনি যে বক্তব্যটা দিচ্ছেন এটা তো পলিটিক্যাল। আমি রাষ্ট্রপতির পদটা উনি যে কাজই করে সেটা পলিটিক্যাল। যেমন ধরেন যে এই যে কেবল জুলাই সনদ নিয়ে বললেন যে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে জুলাই সনদ বাস্তব, এটা পলিটিক্যাল কথা। আপনি রাষ্ট্রপতি পদটা কিন্তু পলিটিক্যাল ইচ্ছা করলেই বলতে পারছেন না। যেমন দেন ভারতের রাষ্ট্রপতি পদটা কিন্তু আমরা জানি পলিটিক্যাল, সবাই ওইখানে পলিটিক্যাল, কিন্তু
ভারতে যখন সেকুলার শিক্ষা ব্যবস্থা চালু ছিল, তখন ভারতের রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম আজাদ তিনি দক্ষিণেশ্বরের একটা মন্দিরে সফরে যে বলছিল, সেই মন্দিরের উপাধ্যক্ষ মানে ওই মন্দিরের যে অধ্যক্ষ, সে বলছে যে ভারতের শিক্ষা ব্যবস্থার সম্বন্ধে আপনি কিছু বলুন। তো বলছে ভারতের শিক্ষা ব্যবস্থা যতদিন না স্পিরিচুয়াল এবং সেকুলার শিক্ষার যুগপৎ না হবে ততদিন শিক্ষা ব্যবস্থা উন্নত হতে পারে না। উনি বলছেন এটা পলিটিক্যাল বক্তব্য। আমাদের রাষ্ট্রপতি যদি বলেন যে বাংলাদেশের জ্ঞান বিজ্ঞান শিক্ষা, জ্ঞান বিজ্ঞান উন্নয়নের জন্য সেকুলার এবং স্পিরিচুয়াল শিক্ষার একটা যুগপৎ হওয়া দরকার, এটা পলিটিক্যাল বক্তব্য হয়ে যাবে। উনি যদি করে শিক্ষা ব্যবস্থার একমুখী শিক্ষানীতি চালু করতে হবে, এখানে কোনো মিডিয়াম থাকবে না, সব একই রকম শিক্ষা, পলিটিক্যাল বক্তৃতা। আমি ওই জায়গাটা বলছি যে আপনি খাতা কলমে তাকে আপনি যতই নিরপেক্ষ বানায় রাখেন না কেন, তার প্রতিটি কর্মকাণ্ডই হবে রাজনীতিক। কারণ রাজনীতির এরিয়াটা এত বড়, মানুষ জন্মের পরে আপনার পারিবারিক সামাজিকের পরে রাজনীতিক হয়ে যায়। তিনি রাজনীতি অঙ্গন থেকে আসা একজন মানুষ। আর রাজনীতির পথ আমি মনে করি রাষ্ট্রপতি পথটাই তো, যে সুচারুভাই বলছে যে রাষ্ট্র নির্মাণ করে, জাতি গঠন করে রাজনীতিবিদরা। সুতরাং এইটাকে আপনারা যেভাবেই বলুন না কেন যে জুলাই সনদ বাস্তবায়ন, রাজনীতির ঊর্ধ্বে ওঠার সুযোগ নেই আপনার জায়গা থেকে। রাজনীতি কি খারাপ কিছু? নিশ্চয়ই না। তাহলে রাজনীতি হয়ে কেন? রাজনীতিটা ভালো কিছু, রাজনীতিটা খারাপ কিছু না। মানুষ বলে যে ধর্মের থেকে দূরে থাকেন, ধর্ম কি খারাপ কিছু? এই যে বয়ানগুলো, এইগুলো হলো আপনার একটা গ্রুপ অফ স্কুলসের একটা বয়ান, যে ধর্মকে খাটো করা, রাজনীতিকে খাটো করা। আমি এটা বলছি। জনাব রাজিকুজ্জামান রতন, জি ডক্টর আবুল হোসেন যদি এক লাইনে বলেন। এই যে এই কাপটা বুঝছেন, তরল নিরপেক্ষ। এই কাপের মধ্যে আপনি চা রাখতে পারবেন, কফি রাখতে পারবেন, পানি রাখতে পারবেন, নিষিদ্ধ পানিও রাখতে পারবেন, কিন্তু এই কাপটা তরল নিরপেক্ষ। তো বিষয়টা হচ্ছে রাষ্ট্রপতি হচ্ছে এই কাপের মতো। এই কাপ যেমন সকলকে জায়গা দিতে পারে, রাষ্ট্রপতিকেও সকল দলমত নির্বিশেষে সকল মতামতকে জায়গা দিয়ে নিজের মতামত থাকতে পারে। ভাই জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব রাজিকুজ্জামান রতন। রাজনীতিকরণ আর দলীয়করণ এই তিনটির ব্যবধান আসলে কিভাবে নিশ্চিত করা যায়? ব্যাপারটা হচ্ছে কি যে ওই রাজনীতির ঊর্ধ্বে না, আসলে দলীয়করণের ঊর্ধ্বে উঠতে হবে। যেমন ধরুন আপনার রাজনৈতিক চিন্তা যাই থাকুক না কেন, আপনি যখন অ্যাঙ্করের ভূমিকা পালন করছেন, আপনি কিন্তু চেষ্টা করবেন তিনজনকে একটা মানে সমান ফ্লোর দিতে। এটা না দিলে আপনার প্রতি একটা অসন্তোষ তৈরি হবে, কিংবা অন্যরা বলবে উনি জাস্টিস করেননি। ঠিক তেমনি রাষ্ট্রপতি যখন তিনি চেয়ারটাকে হোল্ড করবেন, আমরা বলবো রাষ্ট্রপতির চেয়ার। ব্যক্তি যিনি আছেন তার ব্যক্তির নানা ধরনের চিন্তা থাকতে পারে, কিন্তু যখন তিনি রাষ্ট্রপতির চেয়ারে আছেন, তখন যদি তার বিপরীত পক্ষের কোনো দলের নেতা তার সঙ্গে দেখা করতে আসে, তিনি তার সঙ্গে কি সৌজন্যমূলক আচরণ করবেন না? করবেন তো। ফলে এইটাই চায় যে রাষ্ট্রপতির কাছে অন্তত এই ব্যবহারটাকেও চাইবে যে তিনি যখন একদম রাষ্ট্রপতি সুলভ ব্যবহার করবেন। কেউ তো প্রধানমন্ত্রীর কাছে যে বিরোধী দলরা যায়, সেখানে তিনি প্রধানমন্ত্রী সহ আলোচনা, সেটা হচ্ছে যে যখন তিনি প্রধানমন্ত্রী, কিন্তু যখন তিনি দলীয় নেতা, কারণ প্রধানমন্ত্রী একই সঙ্গে সংসদ নেতা, একই সঙ্গে দলীয় নেতা। কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু তিনি দলীয় নেতা নন, তিনি সংসদ নেতাও নন, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। ফলে এই পদটাই হয়েছে এরকম যে পদটা হবে রাষ্ট্রের অভিভাবক। রাষ্ট্রের অভিভাবক। সেই ক্ষেত্রে কি হবে? রাজনৈতিক চিন্তা বিমুক্ত হবেন কি তিনি? তা না। তার জন্য দলীয়করণের প্রভাবটা না থাকে, ঝোলটা সব নিজের পাতে টানবেন এইরকম যেন প্রধানমন্ত্রী হওয়া উচিত না, কোনো মন্ত্রী হওয়া উচিত না, যদি কেউ পদ হোল্ড করে। কিন্তু আমাদের এখানে সেটা হয় না। আমরা যে ধারা দেখেছি, সেই ধারা ভাঙা কতটা চ্যালেঞ্জিং? ভীষণ চ্যালেঞ্জিং। বিএনপির পক্ষে সেটা মেনে নেওয়া মুশকিল। হয়তো বিএনপি দুদিন পরে ওটা ভাঙতে গেলে বিএনপি তার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠবে যে আমাদের রাষ্ট্রপতি কি বলছে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে একদিকে এটা ভাঙতে হবে, এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে যে এমন পরিস্থিতিটা তৈরি করতে হবে মানুষ যেন আস্থা পায় যে আমাদের একজন রাষ্ট্রপতি আছেন যার কাছে আমরা আমাদের কথাটা বলতে পারি। মির্জা ফখরুলের কাছে এই প্রত্যাশাটার বড় কারণ হলো গত 17 বছর তিনি দলীয়করণের একটা নোংরা রূপ দেখেছেন। যদি নোংরা রূপ দেখে সেখান থেকে শিক্ষাটা না নেই, যেমন শেখ সাদিকে অনেক বলতো না যে আপনি এত আদব কায়দা শিখলেন কোথায়, তিনি বলছেন আমি বেয়াদবের কাছ থেকে শিখেছি। ঠিক তেমনি আগের অগণতান্ত্রিক ব্যবস্থার কাছ থেকে তিনি যদি শিখে থাকেন, তাহলে নিশ্চয়ই তার কাছ থেকে আমরা গণতান্ত্রিক আচরণটা। ধন্যবাদ জানাচ্ছি জনাব আজিজুল বারী হেলাল। এক লাইনে যদি বলেন একটা আর্গুমেন্ট আমি তুলি। যদি দেশে এখন দেখা যাচ্ছে যে আপনার সোশ্যাল সেফটি নেট পাচ্ছে সরকার, কিন্তু এ পাশে আমাদের একটা রাষ্ট্রের সাথে যুদ্ধ বেড়ে গেছে, যুদ্ধটাও প্রয়োজন।
কিন্তু সরকার যুদ্ধের খরচ বহন না করে তিনি সোশ্যাল সেফটি চাচ্ছে। এই মুহূর্তে জনগণের একটা কথাটাকে রাষ্ট্রপতি তখন কি করবে? উনি যদি যুদ্ধের জন্য বাজেট দেওয়ার কথা বলে, আবার এটা একটা পলিটিক্যাল বক্তব্য হবে। আবার যদি বলে যে সোশ্যাল সেফটি নেট বাড়াতে হবে, তাই সরকারের পক্ষে ধন্যবাদ জানাচ্ছি তিনজনকে। রাষ্ট্রপতি পদটা কখনোই আপনি নিরপেক্ষ রাখতে পারছেন না। এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।